সমুদ্রগড় বাজার ঢুকলাম। সাদা ভাত, ডাল, রুটি, মিক্সড ভেজ, রসা সবজি আর মিষ্টি। এই হলো মন্দির, যেটা তৈরি হচ্ছে এখন নতুন। এই কিন্তু খুবই শান্ত। এটা ভাত দিয়ে খাবো? আচ্ছা, এটা রান্না করার জন্য শুধুমাত্র, অনলি ফর না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সন্ধ্যে আরতিটা মায়াপুর এলে অবশ্যই মিস করবে এটা। এই সাতগিছিয়া বাজার, এই চৌমাথা, এই সোজা চলে গেল বর্ধমান, সোজা চলে যাচ্ছে মালডাঙ্গা। আর আমরা ডান দিকে বেঁকে আমরা এখন ধাত্রিগ্রামের পথ ধরলাম। এই হলো কাটোয়া লাইন, এদিকে কানলা স্টেশন, আর এই রেল চলে গেল কাটোয়া। যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরে এই ট্রেন আপনি মায়াপুরও পৌঁছতে পারবেন। নবদ্বীপে নামবেন, নবদ্বীপ থেকে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করে মায়াপুর যাওয়া খুব ইজিভাবে যাওয়া যায়। এই রাস্তা সোজা বেরিয়ে গেল কানলা বাজার, আর এই আমরা বাঁ দিক দিয়ে ঢুকে হিমাদপুরের মোড় পৌঁছে যাব। সমুদ্রগড় বাজার ঢুকলাম। এখানকার তাঁতের শাড়ি খুব বিখ্যাত, সারা ভারতবর্ষ জুড়ে এখান থেকে তাঁতের শাড়ি সাপ্লাই হয়। এই আমরা এখন এই হেমাদপুরের মোড় জাস্ট ঢুকলাম। ডান দিক দিয়ে নবদ্বীপ, আমার নবদ্বীপের বাজারটা জাস্ট পার করে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পার করি আমরা ঢুকে যাব। থেকে জাস্ট রেল গেটটা পার করে, এই রেল গেট পার করে এই দই কিনলাম। নবদ্বীপের দই খুব নাম করা দই। এই হলো দই, চমৎকার দইটা জমেছে। লাল দইও পাওয়া যায়, তবে আমরা সাদা দইটাই প্রেফার করলাম। টক মিষ্টি বললো, দেখা যাক খেয়ে কেমন টেস্ট। যারা চার চাকা নিয়ে আসবেন, যারা কৃষ্ণনগরটা ভাবছেন যে অত দূর রাস্তা ঘুরবো না, আর একটা শর্টকাট রাস্তা বলে দিচ্ছি, জাস্ট নবদ্বীপটা পার করে এসে এরকম একটা সেতু পড়বে, খুব বড় সেতু। ওই সামনে দেখা যাচ্ছে হালকা ইস্কনের মন্দির, ওই হলো মন্দির। তো এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, এই জাস্ট এই ব্রিজটা পার করে বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। একটু 500 মিটার মতো এসেই একটা ছোট কালভার্ট পড়বে, কালভার্ট পড়িয়ে আমরা জাস্ট বাঁ দিক দিয়ে নেমে যাবো। কৃষ্ণনগর দিয়ে যাবো না, কৃষ্ণনগর দিয়ে গেলে রাস্তাটা অনেকটা দূর হবে। যারা ছোট গাড়ি নিয়ে আসবেন, মোটরসাইকেল নিয়ে আসবেন বাই রোড, তারা এই রাস্তাটা ধরলেন। পরিষ্কার রাস্তা। আর আমি এই দইটা খেতে খেতে যাচ্ছি, মানে দুর্ধর্ষ টেস্ট এই দইয়ের, দারুণ, মানে একটা ভালো দই খেলাম। তো আপনাদের ফুল রেকমেন্ডেশন আছে, যদি আপনারা কেউ আসেন এই রাস্তা দিয়ে অবশ্যই ট্রাই করবেন। এই গাড়িটা এখানে পার্কিং করলাম, 100 টাকা নেবে, সারাদিন গাড়িটা থাকবে। তো গাড়িটা সেফ জায়গা করে দিয়ে জাস্ট এবার হেঁটে হেঁটে এই সামনে গিয়ে ঘাটের রাস্তা, এই স্বরূপনগর হুল্লোর ঘাট, এই হচ্ছে নাম। এই হলো টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে 3 টাকা করে প্রতিজনের টিকিট। এই কেটে ওপারটাই হলো মায়াপুর। এই নদীর ঘাটে জাস্ট পারাপার হব, জাস্ট নৌকা পার করে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে এসে পৌঁছালাম। পবিত্র মায়াপুর, যেটা ইসকন দ্বারা পরিচালিত, প্রভুর জন্মস্থানে এসে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আগে টোটো করলাম 10 টাকা করে পার হেড মায়াপুরের মন্দিরের সামনে। এই গেটে এখন প্রবেশ করছি। এখানে ইনকোয়ারি করতে পারবেন, ইনকোয়ারি বুথ আছে।
আর এই গদা ভবনের মহাপ্রসাদ যে পাওয়া যায় তার কি কি মেনু এখানে আছে, যেমন 80 টাকাতে রাইস, সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, রুটি, মিক্সড সবজি, পনির সবজি আর পায়েস। এই হলো 80 টাকা। 50 টাকার মধ্যে যদি সাদা ভাত, ডাল, রুটি, মিক্সড ভেজ, রসা সবজি আর মিষ্টি। 3 বছর থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 30 টাকা, আর এই 80 টাকাটা 3 বছর থেকে 6 জন্য 50 টাকা। এই হলো রেট। টিকিট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানকার প্রসাদ আর পাবেন না। তো টিকিটটা জাস্ট প্রথমে এসে কেটে নেন, কনফার্ম করে নিলেন, তারপরে এবার আপনাদের উপরে ঘুরুন। এই হলো নবনির্মিত, জাস্ট এখনো কাজ চলছে, পৃথিবীর সব থেকে বড় হিন্দু টেম্পল। খুব গর্ব হচ্ছে যে আমার খুব বাড়ির কাছে কাজ চলছে জোর কদমে। আমরা জাস্ট ব্যাক সাইড দিয়ে মন্দিরের চারিধারে ঘুরে হয়তো সামনের দিকে যাব। এই হলো ইসকন মন্দিরের বিভিন্ন রকমের অফিস। এখানে অ্যাক্সিস ব্যাংকও আছে, অ্যাক্সিস ব্যাংক থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাংকের কাউন্টার, এখানে এটিএম চলছে এইচডিএফসি ব্যাংকের ইসকনের তরফ থেকে। এবার এই দিকটা আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। এই হলো মন্দির যেটা তৈরি হচ্ছে এখন নতুন, কি সুবিশাল মন্দির। যারা নতুন মন্দিরে দেখতে ইচ্ছুক এরকম টিকিট পাওয়া যাবে, 50 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। সকাল 9টা থেকে 10টা অবধি এইটুকু টাইমের মধ্যেই ক্যামেরার জন্য এন্ট্রি পাস দেয়। তো আমি চেষ্টা করলাম সিকিউরিটি অফিসে গিয়ে, ওরা বললো সম্ভব নয়, আমরা টাইমটা পেরিয়ে গেছে। তো হলো রাখো, ভেতরে গেছিলাম, এই যে মন্দির ভেতরে গেছিলাম, ঠাকুর দর্শন করে এলাম, দর্শন করে সে বাইরে বেরোলাম। এই অফিস থেকে টিকিট সংগ্রহ করে এই যে নতুন যে মন্দির বানানো হচ্ছে এই মন্দিরটা ভেতরে টিকিট দিয়ে দেখতে যেতে হবে। 50 টাকা করে টিকিটের দাম। টিকিট কাটলাম, এখন ভেতরে যাচ্ছি, যাই না ক্যামেরায় ঢুকতে দেবে কিনা, দেখা যাক, চেষ্টা করি, সঙ্গে থাকুন। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি। নতুন মন্দিরে ঢোকার প্রবেশ পথ, এই সমস্ত লাইন, আজকে প্রচণ্ড ভিড় আছে। এই হচ্ছে মন্দির, সুবিশাল মন্দির। এই মন্দিরের সঙ্গে এই অফিসের ইন্টারলিঙ্ক করার জন্য একটা ব্রিজ করে দিয়েছে। এবার ভেতরে ঢুকছি, বিভিন্ন রকমের কারুকার্য লাগানো হচ্ছে, মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের তৈরি, ছাঁচ দিয়ে তৈরি করা। আছে এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, ওয়ার্ক ইন প্রোগ্রেস। কি কাজটা হচ্ছে একবার আসুন, জাস্ট কাজটা শেষ হওয়ার আগের মুহূর্তে একবার দেখে যান যে মন্দিরটা কেমন করে বানানো হয়েছিল। পরবর্তীকালে পরের প্রজন্মকে গল্প করে বলা যাবে। এই সমস্ত দেওয়াল, তার উপরে বিভিন্ন রকমের কারুকার্য এবার লাগানো হবে, যেমন এরকম লাগানো হয়েছে, এরকম লাগানো হচ্ছে। 2027-এর মধ্যে মন্দিরটা চেষ্টা করা হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য, মানে ওপেন করার জন্য, কিন্তু প্রচুর কাজ। এইটা মনে হচ্ছে প্রভুর বিরাজমান হবে মনে হচ্ছে, এখন ঘেরা আছে, পুরো সোনালি পাত দিয়ে মোড়া আছে। এই সমস্ত সোনালি পাত দিয়ে পুরো আপনার ওপরে সিলিংটা হচ্ছে, আর এই থাম্বাগুলো সব সোনালি কালারের, দারুণ। সামনে একটা কোনো মঞ্চ করে ওখানে ঠাকুর থাকবে। এই হলো, এটা একটু ময়লা হওয়ার জন্য দেখা যাচ্ছে না ভালো। এই হলো, ভেতরে একটু জায়গা ফাঁকা আছে, আমি ঢুকে এলাম, কাজ চলছে। এগুলো এতগুলো তল আছে, প্রত্যেকটা তলে লোক যাবে এবং এটাতে এক্সিবিশন, এটা সেন্টার হবে।
কাজ মোটামুটি ভালোই চলছে। পুরনো মন্দির, যারা আগে এসছেন মায়াপুরে তারা হয়তো এই মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করেছেন। ঠিক তার সামনে যে বড় একটা মাঠ ছিল, সেই মাঠের মধ্যে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। 2027 সালে এই মন্দিরটা মোটামুটি ওপেন করার একটা পরিকল্পনা আছে। আর একটা কথা বলো না কি, যেটা ওখানে শুনলাম, এই মন্দিরটি খরচা আনুমানিক 1000 কোটি টাকা। তার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, উনি আমেরিকান বাসী, যার স্ত্রী ভারতীয়। উনি 300 কোটি টাকা দিয়েছেন। বাকি টাকাটা বিভিন্ন ডোনেশন, বিভিন্ন ভক্তবৃন্দ তারা দিচ্ছেন বা দিয়েছেন বা দেবেন আরও। তো এই হলো এই মন্দিরের জাস্ট তৈরি হওয়ার সময়কালে আমার ভিডিও, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, যা সেটা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। যদি কোনো ফলের জুস খেতে যান, একদম অরিজিনাল ফলের জুস, এই হচ্ছে রেড চাট। আমরা নিলাম ওয়াটারমেলন। আচ্ছা, ওয়াটারমেলনের জুস 30 টাকা দাম, ভালো, অল্প লবণ দেওয়া আছে, তরমুজের রস। ছোট্ট একটা জুসের দোকান। এটা সামনে গোশালা। এই ফলের জুস খেতে খেতে এই হাঁটতে হাঁটতে চললাম সামনের দিকে। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এটা বিনা পয়সায় এখানে এসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। বড় টানা গাড়ি, গাড়ি করা আছে, কিছু পয়সার বিনিময়ে আপনারা হয়তো চার্জ কাটতে পারবেন। এখানে গোশালা, হচ্ছে এখানকার গোশালা, যে দুধ বিক্রি হচ্ছে, দই বিক্রি হচ্ছে, ঘি বিক্রি হচ্ছে, এই সমস্ত গরুর দুধ থেকে। সুন্দর ব্যবস্থাপনা। এ কিন্তু খুবই শান্ত। ও, দেখার মতো, এত সুন্দর এদের চেহারা, হৃষ্টপুষ্ট, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। যে ঘি কিনতে এলাম, এই গোশালারই ঘি আর কি। আর এই হচ্ছে এদের মূল্য চাট। একটু দেখিয়ে দেন। এটা ভাত দিয়ে খাবো? আচ্ছা, ও, এটা রান্না করার জন্য শুধুমাত্র, অনলি ফর না। আমরা এই গোশালা থেকে ঘি কিনে টোটো করলাম। এই হলো পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবেন, 150 টাকা করে 24 ঘন্টা লাগবে এই পার্কিংয়ে গাড়ি রাখতে। যেটা শুনলাম মোটামুটি 500 মতো লোক একসঙ্গে বসতে পারে, 500 বেশি। তো অসুবিধা কিছু হবে না। লাইনটা অনেক বড় ছিল, কিন্তু ধুয়ে গেলাম। হাত ধোয়ার জায়গা। আর এই হলো কুপন, এই হলো ব্যবস্থা। প্রচুর লোক বসে প্রসাদ পাচ্ছেন। কিছু বয়স্ক লোকেদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। দিয়ে গেল ফার্স্ট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রচণ্ড গরম। প্রসাদে কোনো রিভিউ হয় না, সুন্দর টেস্ট। অবশ্যই মূল্যটা ফ্যাক্টর না। 50 টাকা হোক, 70 টাকা হোক বা 150 টাকা, অবশ্যই যখন আসবে এই প্রসাদ গ্রহণ করবেন। একটা ছোলা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি,
একটা ডাল, একটা বেগুন দিয়ে বেগুনি করা, রুটিও আসছে, রুটিও নিতে পারেন, রুটি খাওয়ার ইচ্ছা, রুটি দিয়ে গেল। এটা কিন্তু অন্য তরকারি, এটা কিন্তু পনির আছে, কাবলি ছোলা, আলু, তরকারিটা আলাদা তরকারি। মোটামুটি পরিষ্কারই করে ফেলেছি পাত, একদম পাত পরিষ্কার, কোনো পাতা। 50 টাকা বা 70 টাকা প্রসাদের কুপন ছাড়াও 150 টাকা মূল্যের কুপনের ব্যবস্থাও আছে। এই সেই জায়গা যেখানে বসে এই প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। 150 টাকা কুপনের প্রসাদে কয়েকটা খাবারের পদ এক্সট্রা দেওয়া আছে। এই সেই প্রসাদের থালি, একটু দেখে নেন। আপনারা যদি মনে করেন এখানে এসে এই খাবারও নিতে পারেন। এই হলো মন্দিরের, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি। এখান থেকে আমরা দেখে নেন। সন্ধে আরতি জাস্ট শেষ হলো, আমরা সন্ধে আরতি দেখে এখন বাইরে বেরোলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। সন্ধ্যা আরতি তো আর দেখার কোনো উপায় ছিল না, আপনাদের দেখার উপায় ছিল না, তার কারণ হচ্ছে ক্যামেরা তো অ্যালাউ নেই, কিছু করার নেই। আপনারা আসুন, নিজের চোখে দেখুন, অপূর্ব, মানে দারুণ লাগলো। সন্ধ্যে আরতিটা মায়াপুর এলে অবশ্যই মিস করবেন না। শীতকালে এই সময়টা একটু 6টার সময় আরম্ভ হয়, আর গরমকালে এটা 6:30, মানে সন্ধে পড়ে গেলে আমরা যেমন বাড়িতে সন্ধে দিই, একটু শীতকালে আগে আগে সন্ধে হয়, সন্ধে দিয়ে দিই, ঠিক তেমন এখানে প্রচুর থাকার ব্যবস্থা আছে। মানে ভবন আছে প্রচুর, গদা ভবন, ময়ূর ভবন, হ্যাঁ, চৈতন্য ভবন, এরম করে প্রচুর ভবন আছে। এখানে থাকার কোনো অসুবিধা নেই। সন্ধে আরতিটা দেখে আমরা এখন বাড়ির পথে। আজকে মায়াপুরের জার্নির বা ব্লগটার শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগাতে পেরেছি। তো নমস্কার, আবার নেক্সট কোনো ব্লগে বা কোনো ট্যুরের পর্বে আবার দেখা হচ্ছে।